প্রিয় ছাত্র বন্ধু, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, বায়োডাইভার্সিটি অর্থাৎ জীববৈচিত্র্য। বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য। দেখো, তোমরা একটু খেয়াল করে দেখো, তোমরা যদি তোমাদের চারিদিকে দেখো, অসংখ্য উদ্ভিদ দেখতে পাবে। এছাড়া বিভিন্ন রকমের প্রাণী দেখতে পাবে, গরু, ছাগল, কুকুর, বেড়াল এবং বিভিন্ন রকমের কীটপতঙ্গ, ব্যাঙ, টিকটিকি, গিরগিটি। এই যে বিভিন্ন রকমের জীব তোমরা দেখতে পাচ্ছ, এই জীবগুলো কিন্তু সবাই এক রকমের দেখতে না। তোমরা যদি একটু সুন্দরবনে যাও, তাহলে দেখবে বিভিন্ন রকমের ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে, তাই তো? আবার যদি পাহাড়ি অঞ্চলে যাও, একটু বেশি উঁচুতে, দেখবি পাইন জাতীয় গাছ প্রচুর পরিমাণে রয়েছে। আবার যদি তোমরা একটু মানে ফসল ক্ষেত্রে যাও, শস্য ক্ষেত্রে যাও, সেখানে বিভিন্ন রকমের ফসল দেখতে পাবে, ধান, গম, ভুট্টা, বিভিন্ন রকমের সবজি, ডাল, এইগুলো। এই যে মানে ভিন্ন ভিন্ন জীব আমরা দেখতে পাচ্ছি, এদের মধ্যে সবাই একরকম দেখতে না, পার্থক্য চোখে পড়ে। এই জীবের যে পার্থক্যগুলো কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জীবের মধ্যে যে পার্থক্য বা ভিন্নতা আমরা দেখতে পাই, তাকে আমরা জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে থাকি। ঠিক আছে? একটা বায়োডাইভার্সিটির একটা কমপ্লিট সংজ্ঞা তোমাদের দিতে হবে। আমরা জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটির সংজ্ঞা দিতে গেলে আমরা এইভাবে অনেকটা বলতে পারি যে কোনো একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থলে জীবের মধ্যে যেসব বিভিন্নতা দেখতে পাওয়া যায়, তাকে এক কথায় বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য বলে। আবার সংজ্ঞাটা আমি বলছি, সংজ্ঞাটা তোমরা একটু ধরে ধরে বুঝে বুঝে মুখস্থ করবে। বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থলে জীবের মধ্যে যেসব বিভিন্নতা দেখা যায়, তাকে এক কথায় জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলা হয়। এই যে জীববৈচিত্র্য, দেখো, জীবের মধ্যে ভিন্নতা বা পার্থক্য দেখতে পাওয়া যাবে, আর নির্দিষ্ট একটা বাস্তুতন্ত্র হতে হবে। সেটা জলাশয় হতে পারে, সেটা বনভূমি হতে পারে, মরুভূমি হতে পারে, সেটা একটা পাহাড়ি অঞ্চলের কোনো জায়গা হতে পারে। তা এই যে জীববৈচিত্র্য কাকে বলে বা বায়োডাইভার্সিটি কাকে বলে তোমাদের জানতে হবে। এরপরে আমি চলে আসি এই যে বায়োডাইভার্সিটি শব্দটা অর্থাৎ জীববৈচিত্র্য শব্দটা জীবন বিজ্ঞানে কে কত সালে চালু করেছিলেন, এটা একটু জানতে হবে। তোমরা একটু ভালো করে নোট করে নেবে। তোমরা তোমাদের খাতাতে একটু নোট করে নেবে। তোমাদের ক্লাস 7-এ এই ধরনের ব্যাপারটা থাকে না। এমন একটা প্রশ্ন আমরা কোশ্চেন ব্যাংকে দেখতে পাই, জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি কে কত সালে জীবন বিজ্ঞানে চালু করেছিলেন। বায়োডাইভার্সিটি শব্দটি কে কত সালে জীবন বিজ্ঞানে চালু করেছিলেন? দেখো, বিজ্ঞানী ডব্লিউ.জি. রোজেন, আবার বলছি, বিজ্ঞানী ডব্লিউ.জি. রোজেন 1885 খ্রিস্টাব্দে 1985 খ্রিস্টাব্দে মানে 1985 খ্রিস্টাব্দে বায়োডাইভার্সিটি কতটা প্রথম জীবন বিজ্ঞানে চালু করেছিলেন। আবার বলছি 1985, অর্থাৎ
1985 খ্রিস্টাব্দে বিজ্ঞানী W.G. রোজেন, W ফর ওয়ার্ল্ড, G ফর গুড, আর রোজেন, W.G. রোজেন, এই বিজ্ঞানী অর্থাৎ এই লোকটি বায়োডাইভার্সিটি শব্দটি জীবন বিজ্ঞানে প্রথমে চালু করেছিলেন। এখন এই যে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি, এই বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য কিন্তু আজ থেকে 100 বছর আগে পৃথিবীতে যে পরিমাণে ছিল এখন কিন্তু নেই, অনেক কমে গেছে। দেখো তোমরা একটু খেয়াল করে দেখবে, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, এক সময় এখানে কয়েক শো মতো রয়্যাল বেঙ্গল টাইগার ছিল। এখন কিন্তু খুব বেশি হলে, যেটা যারা মানে এই বন দপ্তরের কর্মীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, তারা বলছে সুন্দরবন অঞ্চলে রয়্যাল বেঙ্গলের সংখ্যা মানে এখন আর খুব একটা বেশি নেই, কমে গেছে। কত সঠিকভাবে বলা যাচ্ছে না, তা অনুমান করা হয়তো 80 থেকে 120টা আছে, অথবা 50 থেকে 70টা মতো আছে। আসলে এই প্রাণীগুলোর সঠিক সংখ্যা গণনা করা খুব মুশকিল, একটা ধারণার উপরে ভিত্তি করে বলা হয়, কারণ সুন্দরবনের বিস্তারটা বড্ড বেশি। আমাদের দেশে এবং বাংলাদেশে দুটো জায়গাতেই সুন্দরবন রয়েছে, আমাদের দেশে তুলনামূলকভাবে কম। সমগ্র সুন্দরবনের 60 থেকে 65% আমাদের এই বাংলাদেশে, বাকিটা আমাদের দেশে। আমাদের দেশে সুন্দরবনের ওই 60 থেকে 65% নেই, বাংলাদেশে সেটা রয়েছে। আমাদের দেশে ওই মোটামুটি 30 থেকে 35% মতো সুন্দরবন অঞ্চল পড়ে গেছে, বাকিটা বাংলাদেশে পড়ে গেছে। ফলে সুন্দরবন, আমাদের দেশের সুন্দরবন যে অঞ্চলটা, সেখানে বাঘের সংখ্যা কত, রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা কত, প্রকৃত অর্থে খুব একটা বলা যায় না। বিজ্ঞানীরা বলছে, ফরেস্টে যারা চাকরি বাকরি করে, যারা এই সমস্ত প্রাণী নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, এরা বলছে সুন্দরবনে 100 মতো হতে পারে, 70 হতে পারে, 80 হতে পারে, 100 হতে পারে, 120 হতে পারে, এরকম একটা ধারণা করছে। তা এই যে রয়্যাল বেঙ্গল টাইগার একসময় প্রচুর ছিল, শোনা যায় নাকি 4500 মতো ছিল, 4500 মতো ছিল, ভাবতে পারছ? সেগুলো কমে কোথায় এসে গেছে। আর বেতলা ফরেস্ট, বেতলা ফরেস্ট তোমরা নাম শুনলেও শুনতে পারো, ঝাড়খণ্ডে, এখানে নাকি একসময় রয়্যাল বেঙ্গল টাইগার প্রচুর সংখ্যায় ছিল। এখন শোনা যায় 1-2 থাকলেও থাকতে পারে। বেতলা ফরেস্ট, যাকে পালামৌ ফরেস্ট আমরা বলে থাকি, ঝাড়খণ্ডে। আবার আমাদের রাজস্থানে নাকি রয়্যাল বেঙ্গল টাইগার একসময় অনেক ছিল, এখন নেই বললেই চলে। আবার তোমরা দেখো সুন্দরবন অঞ্চলে হরিণ আছে, একসময় অসংখ্য হরিণ ছিল, এখন সংখ্যা অনেক কমে গেছে। আবার জলদাপাড়া ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক, সেখানে একশৃঙ্গ গন্ডার এক সময় প্রচুর সংখ্যায় ছিল, এখন অনেকটা কমে গেছে। এই যে জীব বৈচিত্র্য ক্রমশ কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে তার কারণ তোমাদের জানতে হবে। তোমরা দেখবে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, জীববৈচিত্র্য অবলুপ্তির কারণ, অর্থাৎ এই যে জীববৈচিত্র্য রয়েছে তাদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। একসময় তো বেশি ছিল, সত্যি সত্যি তো। বনভূমি আমাদের দেশে কোথায়? সমগ্র আয়তনের বনভূমি ভারতবর্ষে কত? খুব বেশি হলে, আমরা যেটা ভূগোলে পড়ে দেখি, সেটা খুব বেশি হলে 20 থেকে 22% মতো বনভূমি আমাদের দেশে রয়েছে। এক সময় তো অনেক বেশি ছিল। হিসাব মতো বলা যায় আমাদের দেশে সমগ্র স্থলভাগের আয়তনের 33% বনভূমি থাকা উচিত, 33% সমগ্র স্থলভাগের, কিন্তু 33% নেই। আছে কত? বলা হচ্ছে ওই 22% মতো মোটামুটি আছে। এটা দেখো কাগজ কলমে বলছে, আদৌ আছে কি? একটু বেশি হতে পারে, কম হতে পারে, কম হওয়ার সম্ভাবনা বেশি। তাই এই যে জীববৈচিত্র্য অবলুপ্তি হচ্ছে, এই অবলুপ্তির কারণগুলো কি কি? অবলুপ্তির মেন কারণ হচ্ছে চোরা শিকার।
সব দেশে চোর আছে, কম এবং বেশি, এটা ধরে নিতে হবে। কেউ ভদ্র চোর, কেউ সত্যি সত্যি চোর। তা এই যে চোরা শিকারীরা বন্য প্রাণীদের ব্যবসায়ী মানে চোরা চালানকারীরা বিদেশে এদেরকে মেরে এদের দেহের বিভিন্ন অংশ, দাঁত যেমন হাতির দাঁত, গন্ডারের খর্গ বা সিংহ, আবার প্রাণীদের ছাল অর্থাৎ চামড়া, এগুলোর বিদেশের বাজারে খুব দাম আছে। এই জন্য বন্য প্রাণীগুলোকে চোরা শিকারীরা মারে, মেরে তার এই যে মূল্যবান অংশ, দাঁত বা হরিণের মুন্ডুটা, এগুলো বিদেশে চালান করে। এমনকি আমাদের দেশেও অনেকে একসময় মেরে সাজিয়ে রেখে দিত। চোরা শিকারীদের আক্রমণে বন্য প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে। তাহলে কি হলো? একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে চোরা শিকারী। 2 নম্বর, বন্য প্রাণী মানে এই যে জীববৈচিত্র্য অবনতির কারণ হচ্ছে নগরায়ন। অনেক সময় রাস্তাঘাট তৈরি করতে গিয়ে, রেল লাইন তৈরি করতে গিয়ে, বা তোমার হোটেল রিসোর্ট এগুলো তৈরি করতে গিয়ে বনভূমি অনেক সময় ধ্বংস করা হচ্ছে। রাস্তাঘাট সম্প্রসারণ এর জন্য কিন্তু বনভূমি ধ্বংস করতে হচ্ছে। তোমরা যদি উত্তরবঙ্গের দিকে গিয়ে থাকো, দেখবে উত্তরবঙ্গের বনভূমির মাঝখান দিয়ে রেল লাইন চলে গেছে। এই যে উত্তরবঙ্গে যে রেল লাইন, যেটা আসামের দিকে গেছে, এই যে রেল লাইন কিন্তু বনভূমির মধ্য দিয়ে গেছে। তার মানে কি, রেল লাইন তৈরি করার সময় বনভূমি নষ্ট করতে হয়েছে, রেল লাইন পাতা হয়েছে। এমনকি এই যে রেল লাইন করা হয়েছে, স্টেশন তৈরি করা হয়েছে, স্টেশন তৈরি করার জন্য বনভূমি ধ্বংস করা হয়েছে, এবং সেখানে স্টেশনের আশপাশে প্রচুর বাজার, অমুক তমুক বসতি গড়ে উঠেছে, বনভূমি ধ্বংস হয়েছে। তাহলে এই যে বাসস্থান, তারপর রাস্তাঘাট নির্মাণ, এর জন্য কিন্তু জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। ফলে বনভূমি ধ্বংস মানে বন্য প্রাণীগুলোর বাসস্থান কমে যাওয়া। 3 নম্বর, কৃষি জমির সম্প্রসারণ। দেখো, বাঁচতে গেলে তো খাদ্য দরকার, খাদ্য ছাড়া তো মানুষ বাঁচে না। তাহলে একটা দেশে খাদ্য উৎপাদন দরকার ঠিক মতন। আমাদের কৃষি প্রধান দেশ, আমরা সুন্দরবন অঞ্চলে যদি যাই, দেখব বনভূমি কেটে কৃষি জমি বাড়ানো হয়েছে। আবার যদি আমরা আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে যাই, সেখানেও দেখব বনভূমি ধ্বংস করে দিয়ে সেখানে কৃষি জমির সম্প্রসারণ ঘটানো হয়েছে। কারা ঘটিয়েছে? ওখানে বসবাস করে যে সমস্ত লোকেরা সরকারের অনুমতি না নিয়েই করে যাচ্ছে। কয়েক হাজার হাজার হেক্টর নিয়ে এই বনভূমিগুলো অবস্থান করছে। সে তার কিছু একটা অংশ নিয়ে যদি কেউ চাষবাস করে, আজ থেকে 50 বছর আগে থেকে, সহজেই তাদেরকে সে বনভূমি থেকে তুলে দেওয়া যায় না। অনেক সমস্যা আছে আইনগত, তারপর মানবিক দিকও একটু ভাবতে হয়। তা এই যে কৃষি জমির সম্প্রসারণ, এর ফলেও কিন্তু জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। আরেকটা প্রথমে যেটা বললাম, চোরা শিকারী, তারা তো বন্য প্রাণীদের শিকার করে। বনভূমিতে যে মূল্যবান গাছগুলো রয়েছে, শাল, সেগুন, মেহগনি, এই গাছের কাঠগুলোর গুড়ির খুব দাম আছে। গুড়ি চেরাই করে যে কাঠ পাওয়া যায়, কাঠগুলোর খুব ভালো দাম আছে। এই চোরা কারবারিরা অনেক সময় এই গাছগুলোকে কেটে বনভূমি থেকে বের করে নিয়ে গিয়ে কাঠ চেরাই করার কারখানাতে বিক্রি করে দেয়। ফলে বনভূমি ধ্বংস হচ্ছে। এমনকি বনভূমি সংলগ্ন যে সমস্ত লোকেরা বসবাস করে, তারাও কিন্তু বনভূমির গাছপালা কেটে সেখান থেকে তাদের জ্বালানি কাঠ তৈরি করে। এর ফলেও কিন্তু বন্য প্রাণী, এই বনভূমি ধ্বংস হচ্ছে। তো মেন চোরা শিকারী মানে চোরা কারবারি, চোরা চালানকারী। এমনি বনের আশপাশে যে সমস্ত লোকগুলো বসবাস করে, তাদেরকে যদি বুঝিয়ে বলা যায় তোমরা গাছপালা কাটবে না, যে গাছপালাগুলো পরিণত হয়ে গেছে তার শুকনো ডালগুলো কাটো, যে গাছগুলো ঝড়ে পড়ে গেছে সেইগুলো তোমরা কেটে নাও, নিয়ে তোমরা ব্যবহার করো জ্বালানি হিসাবে, সেটা কিন্তু ওই লোকগুলো শুনবে।
কিন্তু চোরা কারবারিরা এরা শুনবে না, রাতের অন্ধকারে এরা গাছ কেটে নিয়ে যাবে। এমনকি বনভূমি এত বিশাল এলাকা জুড়ে রয়েছে যে এরা কিন্তু ওই বনভূমির গাছগুলো দিনের বেলাতেও চুরি করে কেটে নিয়ে যেতে পারে। যদিও এর সঙ্গে অনেক রকমের লোকের যোগাযোগ থাকে, টাকা পয়সা লেনদেন থাকে, তাহলে চোরা চালানকারী দ্বারা বনভূমির গাছপালা কাটা এটাও একটা কারণ হতে পারে। দেখো, বন্যা বনভূমি ধ্বংসের কারণ, বন্য প্রাণী ধ্বংসের কারণ। তোমরা হয়তো জানো যে ব্রহ্মপুত্র নদী আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আবার আমাদের উত্তরবঙ্গের যে বনভূমি, বেশ কয়েকটা বনভূমির ভিতর দিয়ে মহানন্দা নদী প্রবাহিত হয়েছে। এই নদীগুলোতে বন্যা হলে অনেক সময় বনভূমির অনেকটা অঞ্চল প্লাবিত হয়ে যায়, ফলে বন্য প্রাণীগুলো ধ্বংস হয়, অন্যদিকে বনভূমি কিছুটা ধ্বংস হয়। দেখো, আসামের দুঃখ বলা হয় কাকে জানো? আসামের দুঃখ বলা হয় ব্রহ্মপুত্র নদীকে। একসময় বাংলার দুঃখ বলা হতো কাকে? দামোদরকে বলা হতো। বিহার, তখন তো বিহার এবং ঝাড়খণ্ড আলাদা হয়নি, ফলে দামোদর নদীর বন্যার ফলে প্রতি বছর কিন্তু আমাদের রাজ্য মারাত্মকভাবে আক্রান্ত হতো। তার ফলে এই দামোদর নদীর চারিদিকে যে সমস্ত বনভূমি আছে, গাছপালা রয়েছে, বিভিন্ন প্রাণী বসবাস করে, তারা ধ্বংস হতো। এখন তুলনামূলকভাবে কম হয়, বন্যা নিয়ন্ত্রণ অনেকটা সম্ভব হয়েছে। তাহলে এই বন্যার প্রভাবেও কিন্তু বনভূমি ধ্বংস হতে পারে, আবার বন্য প্রাণীগুলোও ধ্বংস হতে পারে। কারণ বন্যা এসে গেলে বনের মধ্যে তো জল ঢুকে পড়ছে, বন্য প্রাণীগুলো তো জলে ভেসে যাচ্ছে, সবাই তো ঠিক মতো নিজেকে রক্ষা করতে পারছে না। তোমরা ভালো করে শুনে দেখবে, খবরেও বলা হয় এবং আমরা ছবিতেও দেখি, সোশ্যাল মিডিয়া দেখায় যে বন্য প্রাণীগুলো এই বন্যার জলের তোরে ভেসে যাচ্ছে। বিশেষ করে আমরা ব্রহ্মপুত্র নদীতে যদি দেখি, আসামের কাজিরাঙ্গাতে বন্যা দেখা দিলে গন্ডার মারা যাচ্ছে, হরিণ মারা যাচ্ছে, তারপর বাইসন মারা যাচ্ছে। এরা নিজেরা বাঁচার জন্য চেষ্টা করছে, কিন্তু কেউ কেউ পাচ্ছে, কেউ কেউ পাচ্ছে না। বিশেষ করে বাচ্চা যেগুলো, অথবা যারা বয়স হয়ে গেছে, যারা খুব অ্যাক্টিভ না, সচল না, ছুটতে পারে না, যারা প্রকৃতির সঙ্গে লড়াই করতে পারে না, খরা হলেও মারা যেতে পারে। খরা, প্রচন্ড খরা দেখা দিল, খাবার নেই, খাবারের পরিমাণ কমে গেছে, তার অভাবেও মারা যেতে পারে। অথবা তোমার ভূমিকম্প যদি হয়, সেখানেও হতে পারে। অগ্নুৎপাত মানে দাবানলের ফলেও মারা যেতে পারে। দাবানল তো তোমরা জানো, বনভূমি তো হতেই পারে, তাতেও বহু প্রাণী মারা যায়, গাছপালা মারা যায়। তাহলে বনভূমি ধ্বংসের কারণ, অর্থাৎ জীববৈচিত্র্য অবলুপ্তির কারণ, এটাও একটা বলা যেতে পারে। তারপরে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, এর ফলেও কিন্তু বনভূমির পরিমাণ কমে যাচ্ছে। আর বনভূমির পরিমাণ কমে যাওয়া মানে বন্য প্রাণীদের বাসস্থান কমে যাওয়া, এর ফলেও মারা যেতে পারে জীববৈচিত্র্য। খাদ্য সংকট, এটাও একটা কারণ, বনে যে বন্য প্রাণীদের খাদ্য, তাদের পরিমাণও এখন কমে যাচ্ছে। জলের সংকট, তার ফলেও জীববৈচিত্র্য ধ্বংস হতে পারে, যে জলের সংকট। এই যে জীববৈচিত্র্য ধ্বংস বা অবলুপ্তির কারণগুলোও তোমাদের জানতে হবে। তাহলে আজকে যে অংশ আমি আলোচনা করলাম, বায়োডাইভার্সিটি কাকে বলে, বায়োডাইভার্সিটি শব্দটি কে কত সালে জীবন বিজ্ঞানে চালু করেছিলেন? 1985 সালে বিজ্ঞানী WG এরোজেন। এবং বায়োডাইভার্সিটি অর্থাৎ জীববৈচিত্র্য অবলুপ্তির কারণ পর্যন্ত কিন্তু আজকে তোমাদের পড়ানো হলো। এরপরে ক্লাসে জীববৈচিত্র্যের গুরুত্ব বা তাৎপর্য পড়াবো এবং সেই সঙ্গে সঙ্গে জীববৈচিত্র্য কিভাবে সংরক্ষণ করা যায় সেগুলো পড়াবো। ঠিক আছে? সবাই যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো শুনে খাতাতে নোট করে নেবে। কোনো অসুবিধা হলে গুগল মিটের যে ক্লাস হবে সেখানে আমাকে প্রশ্ন করবে, সেগুলো বুঝিয়ে দেওয়া যাবে। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ এখানেই শেষ করছি।